আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য। জানাবো গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতায় কি বার্তা, এবং সর্বশেষ জানাবো ট্রেনের ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য। ভারত সরকারের মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম উল্লেখ না করে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে, আমি কি তাতে বাধা দিয়েছি? দিইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের অন্য কোনো বিষয় আছে। কই, এ নিয়ে তো আমরা কোনোদিন কিছু বলিনি। তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি করে রেখেছেন কেন? তাদের রাখা নিয়ে এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি। মোদী সরকারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, একজন ভারতীয় দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের নির্বাসন করার কথা বলা হচ্ছে। শুধু বাংলাদেশি নয়, ভারতের ভিন রাজ্যগুলোয় বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে। এ সময় তিনি বলেন, 1971 সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সবাই অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়। মমতা অভিযোগ করে বলেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়া হবে। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ার দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম। গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতায় কি বার্তা? গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ না হতেই আবারও রক্তাক্ত হলো রাজপথ। 1 বছর আগে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন আবু সাইদ। সংঘবদ্ধ হয়ে এই কর্মসূচিতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ করলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বরং ফ্যাসিবাদের পুনরাবৃত্তির পথে হাঁটছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা মূলত ছিল সুযোগের অপেক্ষায়। সুযোগ পেয়েই প্রকাশ্যে সংঘর্ষে নেমেছে দলটির সমর্থকরা। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে দফায় দফায় হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশকে ফের উত্তপ্ত করে তুলে তারা বুঝিয়ে দিল, দীর্ঘ 1.5 দশক ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুন, গণহত্যা চালানোর পরও তাদের মূলত কোনো অনুশোচনা নেই, বরং অভ্যুত্থানকারীদের প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের উস্কানিতে গোপালগঞ্জে তাদের ক্যাডারদের নজিরবিহীন সহিংসতা স্পষ্ট যে তারা প্রতিহিংসাতেই জ্বলছেন। সুযোগ পেলে এই প্রতিহিংসার আগুনে পোড়াবেন অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাইকে। অন্যদিকে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও কিভাবে তারা এত বিস্তৃত আকারের সহিংসতা চালাতে পারল? পূর্ব ঘোষিত এই রাজনৈতিক কর্মসূচির জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কোনো ব্যবস্থা ছিল না কেন? রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছেও হামলার কোনো তথ্য কেন পৌঁছায়নি? অথবা গোপালগঞ্জে কর্মসূচি পালনে এনসিপিরই বা কতটুকু আগাম প্রস্তুতি ছিল? এসব নিয়েও প্রশ্ন উঠেছে, উত্তর খোঁজা হচ্ছে। ফ্যাসিস্ট পতনের পরও আবার কেন রাজপথে রক্ত ঝরবে? কেন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে কারো প্রাণ যাবে? যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই অপ্রত্যাশিত, তার পরিচয় যাই হোক না কেন, এমনটাই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় কোনোভাবে দায় এড়াতে পারে না সরকার, এ অভিমত দিচ্ছেন তারা। এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে গোপালগঞ্জ শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় আওয়ামী লীগ। পরে ইউএনওর গাড়িতেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা হামলা ও ভাঙচুর করে। দুপুরে একযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকেরা জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় স্থাপিত এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায়। সেখানে তারা ককটেল বিস্ফোরণ, মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। এই অবস্থার মধ্যে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপি নেতারা, কিন্তু তারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করে ফিরে আসার পথে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা করে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা। ভাঙচুর করা হয় গাড়ি। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে জড়ায় হামলাকারীরা। তখন গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এনসিপি নেতারা সে সময় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে 144 ধারা জারি করতে হয়। মাঠে নামে সেনাবাহিনী। এনসিপি নেতারা কয়েক ঘন্টা পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী এনসিপিতে করে গোপালগঞ্জে ছাড়েন। পরিস্থিতি সামলাতে বিকেলে গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দেয় 4 প্লাটুন বিজিবি।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ ও সহিংসতায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর এসেছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করে এনসিপি কর্মীরা। পরবর্তীতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের আহ্বানে ব্লকেড কর্মসূচি বাতিল করা হয়। রাতে খুলনায় পৌঁছে এনসিপির শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন সরকারকে। এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় এই ঘটনায় অনেকেরই মনেই এখন প্রশ্ন দেখা দিয়েছে, গোপালগঞ্জ কি তবে বাংলাদেশের বাইরের কোনো অংশ? তবে রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন ওই স্থানটি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, একথা ভুলে গেলে চলবে না। বিগত 15.5 বছর ওই এলাকায় মানুষ সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে গোপালগঞ্জে মানুষের আধিপত্য ছিল না। আওয়ামী লীগ সরকার পতনের স্বভাবতই তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। তাছাড়া 5ই আগস্টের পর দেশের জন্য কোথাও আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা নিরাপদ আশ্রয় না থাকলেও বুধবারের ঘটনায় প্রমাণ হয়ে যায় একটা বিশাল আওয়ামী সমর্থিত গোষ্ঠী গোপালগঞ্জে নিরাপদে অবস্থান করছেন। এমন এক স্থানে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান উঠলে প্রতিক্রিয়াটা কেবল রাজনৈতিক না হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আওয়ামী লীগের আক্রমণ যতটা আলোচনার কেন্দ্রে এসেছে ততটাই তীব্রভাবে উঠে এসেছে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এই কর্মসূচি ঘিরে আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার হুমকি দিল, কিন্তু তাতেও কেন আগাম কোনো নিরাপত্তা নেয়নি প্রশাসন। এনসিপির কর্মসূচিতে এই হামলার পরপরই বিএনপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। কিছু রাজনৈতিক দল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে। হামলার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী দোসররা মরণ কামড় দিয়েছে, অরাজক পরিস্থিতি তৈরি করে তারা আবারও ফায়দা তুলতে চায়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো জেলা নয়। প্রশাসনের নির্লিপ্ততা এবং আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ দুটি ছিল রাষ্ট্রের ব্যর্থতা। ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয় বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে একই সঙ্গে রাজনৈতিক বাস্তবতা এবং দায়িত্বশীলতার প্রশ্ন উত্থাপন করেছেন কেউ কেউ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এই হামলা প্রসঙ্গে বলতে গিয়ে এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, গোপালগঞ্জে বক্তৃতার ভাষা আরও সংযত হওয়া উচিত ছিল। এই অঞ্চলের সংবেদনশীলতা মাথায় রেখে চলাই ছিল বুদ্ধিমানের কাজ। অনেকে বলেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নানা ছদ্মবেশে রাজনীতিতে ফেরার পথ খুঁজছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার বিকল্প নেই। দেশে বিশৃঙ্খলার জন্য দায়ী অভ্যুত্থানপন্থীরা কিংবা দেশকে দিশাহীন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা ধরনের ন্যারেটিভ বা বয়ান প্রচার করে তারা সুযোগ খুঁজছিল রাজপথে ফের শক্তি প্রদর্শনের। অভ্যুত্থানপন্থীদের বিভেদ সুযোগ দিচ্ছে ফ্যাসিবাদীদের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সুযোগ তৈরির দায় কিছুটা অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ওপরও বর্তায়। গত 1 বছরে অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও মতপার্থক্য বাড়তে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে নির্বাচন ইস্যু ও অতি সম্প্রতি মিটফোর হত্যাকাণ্ড কেন্দ্র করে নানা ইস্যুতে যে মনোমালিন্য, পারস্পরিক দোষারোপ ও প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে দাঁড়াতে দেখা গেছে, এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ফ্যাসিস্ট গোষ্ঠী, যাদের পতনের জন্যই মানুষ রক্ত দিয়েছিল। আওয়ামী লীগ ভালো করেই জানে, অভ্যুত্থানের পক্ষের ঐক্য ভাঙলেই তাদের ফিরে আসার পথ সহজ হবে। গোপালগঞ্জের হামলা সেই ফিরতি পদক্ষেপেরই প্রাথমিক মহড়া বলে মনে করছেন অনেকে। ফ্যাসিবাদ ফিরে আসতে পারে এমন কাজ থেকে বিরত থাকতে বিএনপির পক্ষ থেকে শুরু থেকে আহ্বান জানানো হচ্ছিল। 5ই আগস্টের পর থেকেই দলের অভ্যন্তরে এবং অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শীর্ষ নেতারা এই আহ্বান জানিয়ে আসছেন। গত নভেম্বর মাসে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যেগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই বলেন, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। গোপালগঞ্জের এই ঘটনার পর দেশে ক্রমশ জটিল হয়ে উঠতে আইন শৃঙ্খলা পরিস্থিতি। একের পর এক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। রাজধানী থেকে গ্রামাঞ্চল কোথাও নেই জনগণের নিরাপত্তা। এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও কার্যকারিতা। বিশেষজ্ঞদের মতে জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারকে কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সে সক্ষমতা দেখাতে পারছে না। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা, পুলিশের নির্লিপ্ততা এবং রাজনৈতিক সংঘাতে বেড়ে চলা প্রবণতা দেশের জনগণকে উৎকণ্ঠায় রেখেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।